তো এই জায়গাটা সবাই মনে করে মুখস্থ করার বিষয়, বাট আমি তোমাদেরকে এমন ভাবে বুঝাবো যেটা তোমার মনে হবে যে না, এটা একটা পানির মতো একটা চ্যাপ্টার। এসএসসি বায়োলজি চ্যাপ্টার 1 এর জীবন পাঠ টপিকটা বেসিক কিছু কথাবার্তা বলা আছে। তো এই জায়গাটা থেকে সাধারণত দেখা যায় যে এমসিকিউ থেকে কোশ্চেন আসে, কিছু কিছু ক্ষেত্রে এখান থেকে সিকিউ থেকে কোশ্চেন দিতে দেখা যায়। দেখা যাচ্ছে যদি তোমার 10টা সেট কোশ্চেন আমি তোমাকে করতে বলি বা টিচারদের যদি করতে বলা হয়, তাহলে সেই জায়গাটা থেকে তারা এক সেট সিকিউ এখান থেকে করতে পারে। কথা বুঝছো? কিন্তু যদি বলো এমসিকিউ, তাহলে এমসিকিউ 2-1টা এমসিকিউ এখানে বোর্ড পরীক্ষাতে দেয়। তো এই জায়গাটা সবাই মনে করে মুখস্থ করার বিষয়, বাট আমি তোমাদেরকে এমন ভাবে বুঝাবো যেটা তোমার মনে হবে যে না, এটা একটা পানির মতো একটা চ্যাপ্টার। আরো বেশি তোমার কনসেপ্ট কখন ক্লিয়ার হবে, যখন তোমার চ্যাপ্টার 2 সম্পর্কে অনেক একটা ধারণা থাকবে। এই চ্যাপ্টারটা নর্মালি পড়তে কয়েকটা ক্লাস লাগে, কিন্তু যেহেতু আমরা চ্যাপ্টার 2 পড়ে ফেলছি, দেখবো আমাদের 2টা ক্লাস, অর্থাৎ আজকে এবং আগামী ক্লাসের মধ্যে ইনশাল্লাহ আমরা চ্যাপ্টার 1টা কমপ্লিট করে ফেলবো। তো আমি এখানে প্রত্যেকটা টপিক একদম ব্যাখ্যা সুন্দর করে, আমি এখানে নোট তোমাদের কি দিছি কিনা আমি জানি না, তবে নোটগুলো আমি তোমাদের অলরেডি দিয়ে দিব, এবং নোটের মধ্যে দেখবো যে প্রতিটা জিনিস সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে। তো চলো আমরা ক্লাস স্টার্ট করি। তো এইখানে দেখো যেটা দেওয়া আছে সেটা হচ্ছে জীবন পাঠ। জীবন পাঠ মানে কি? জীবন পাঠ মানে বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে বায়োলজি। তো আমরা যদি এই চ্যাপ্টার 1টা পড়ি, তাহলে আমরা বায়োলজি সম্পর্কে একটা বেসিক ধারণা পাবো। বায়োলজি সম্পর্কে একটা বেসিক ধারণা পাবো। তার মানে কি, বায়োলজি সম্পর্কে বেসিক ধারণা আমরা তাহলে বেসিক ডিসকাশনের আলোচনা করি। আমরা প্রথমত এই জীবন পাঠ পড়তে গেলে আগে যেটা জানতে হবে সেটা হচ্ছে বায়োলজি। তো বায়োলজির নাম বায়োলজি কেন হয়েছে, এটা হলো মেন কথা। বায়োলজিকে ভাঙলে আমরা 2টা শব্দ পাই। আমরা দেখো ম্যাক্সিমাম জিনিস এই চ্যাপ্টারে যা আছে সেটা আমরা অলরেডি জানি, এবং যারা মূলত আমার ক্লাসগুলো করে তারা এগুলো তাদের কাছে দুধ ভাত, কারণ আমরা বেসিক ক্লাসগুলোতে এটাগুলো পড়ায় আসি। বায়োলজি শব্দটাকে ভাঙলে 2টা শব্দ পাওয়া যায়। একটা হচ্ছে বায়ো, যেটার অর্থ হলো জীবন, আর একটা কি, আরেকটা হচ্ছে লোগোস। এই 2টা হচ্ছে গ্রিক শব্দ। বায়োলজি একটা গ্রিক শব্দ। বিজ্ঞানী অ্যারিস্টটল সর্বপ্রথম এই বায়োলজি সাবজেক্টটাকে জন্ম দেয়। তাহলে কোন বিজ্ঞানী বায়োলজি সাবজেক্টটাকে জন্ম দেয়? বিজ্ঞানী অ্যারিস্টটল। এর আগে কিন্তু এটা কেউ জানতো না, এটা ছিলও না। তাহলে ইনি যেহেতু জন্ম দেয়, এবং আমরা জানি যে জন্ম দেয় তাকে আমরা কি বলি? জনক। তাহলে বায়োলজির জনককে, বায়োলজির জনক হচ্ছে অ্যারিস্টটল। বায়োলজি শব্দটাকে বাংলায় 2টা শব্দ পাওয়া যায়, একটা হচ্ছে বায়ো, একটা হচ্ছে লোগোস। বায়ো শব্দের অর্থ হলো জীবন, আর লোগোস শব্দের অর্থ হলো জ্ঞান। তার মানে বায়োলজি শব্দটাকে একসাথে করলে যেটা দাঁড়ায় সেটা হলো জীবন সম্পর্কিত জ্ঞান। আমার সাথে সাথে সবাই লিখবা, কোনো সমস্যা নেই। জীবন সম্পর্কিত জ্ঞান। জীবন সম্পর্কিত যে জ্ঞানটা হবে এটাকে কি বলা হবে ধরা? বায়োলজি। তাহলে কোনো শব্দের সাথে যদি কখনো আমরা লজি কথাটা দেখি, তার মানে কি বুঝবো? সামির, কোন শব্দের সাথে লজি কথাটা মানে কি হবে? জ্ঞান বা বিদ্যা। ঠিক আছে? তো এই বায়োলজিতে সাধারণত আমরা যেটা দেখি যে এই পৃথিবীতে যাদের জীব আছে, যারা জীব যাদের জীবন আছে, সেইগুলো নিয়ে আলোচনা করে। আর যাদের জীবন আছে তাদেরকে আমরা জীব বলি। তো পৃথিবীতে সকল জিনিসগুলো যত আপগ্রেড হয়েছে, মানুষের জানার আগ্রহ তত বেড়ে গেছে। তো এর পরবর্তীতে মানুষ চিন্তা করতেছে যে এত মানুষ, এত প্রাণী, এত গাছপালা, এত সব কিছু সম্পর্কে মানুষের একার পক্ষে সবগুলো সম্পর্কে জানা কিন্তু সম্ভব না। কিন্তু মানুষ যদি চায়, তাহলে একটা ক্লাসিফিকেশন করে, একটা গ্রুপ করে করে কিন্তু তারা মনে রাখতে পারে। কিভাবে? যদি আমি তোমাদের এখানের কথাই বলি, তাহলে এখানে কিছু আছে ছেলে, কিছু আছে মেয়ে। তো আমি তোমাদেরকে আলাদা যদি করি, যে ছেলে মেয়েকে আলাদা করি, তাহলে কিন্তু ছেলেদের মধ্যে কি বৈশিষ্ট্য আছে একটা ছেলে সম্পর্কে জানলেই আমার হয়ে যাবে। আবার মেয়েদের মধ্যে কি বৈশিষ্ট্য আছে বা তাদের গঠন কিরকম, সেটা একটা মেয়ে সম্পর্কে জানলে কিন্তু হয়ে যাবে। তো এই যে ছেলে মেয়ে সম্পর্কে একটা ধারণা আমরা পাবো কিভাবে? সব ছেলে মেয়ে সম্পর্কে কি ধারণা নিতে হবে, নাকি একজন সম্পর্কে ধারণা নিলে হবে? তো বিজ্ঞানের চর্চার সাথে সাথে বিজ্ঞানীরা চেষ্টা করছে যে বায়োলজি সম্পর্কে কিভাবে অল্প সময়ের মধ্যে একটা বিস্তর ধারণা রাখা যায়। এর কনসেপ্ট থেকে তারা আস্তে আস্তে, দেখো এখানে আমরা যেটা বললাম যে এই যে বায়োলজি, বায়োলজি শব্দটাকে কয়টা ভাগে ভাগ করা যায়? 2টা, একটা হচ্ছে বায়ো আর একটা কি লোগোস।
এর সমন্বয়ে যে শব্দটা আছে সেটাকে কি বলা হবে? বায়োলজি। বায়োলজি জনককে বিজ্ঞানী অ্যারিস্টটল। এই যে বিজ্ঞানীকে, ইনি কে? বিজ্ঞানী অ্যারিস্টটল। তো এইখানে বায়োলজির এই টপিকটা বোঝানোর আগে আমি আগে তোমাদেরকে কিছু জিনিস বুঝাই আসি। বায়োলজি যে বিজ্ঞানটা আছে না, এই বিজ্ঞানটাকে সাধারণত তারা দুটো ভাগে ভাগ করছে। কয়টা ভাগে? দুইটা ভাগে। কি কি? একটা হচ্ছে ভৌত, ঠিক আছে, ভৌত জীববিজ্ঞান। ভৌত জীববিজ্ঞান কাকে বলে এটা ডেফিনেশনে দিয়ে দিতে পারে। ভৌত বিজ্ঞানের তত্ত্বীয় বিষয়, তত্ত্বীয় বিষয় মানে হচ্ছে থিওরিটিক্যাল কনসেপ্ট। থিওরিটিক্যাল কনসেপ্ট, থিওরিটিক্যাল কনসেপ্ট মানে কি? যেগুলো তুমি জানলে তুমি ব্যবহার করতে পারবা না জীবনে, কিন্তু ওই কনসেপ্ট গুলা তোমার কাজগুলোকে সহজ করে দিবে। আমার কথা মনে হয় বোঝো নাই। আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করি। তুমি যদি মেডিসিন সম্পর্কে জানো, এটাকে জেনে ফেলে রাখবা নাকি এটা তোমার জীবনে ব্যবহার করবা? ব্যবহার করবা। কিন্তু হার্ট কিভাবে কাজ করে, লিভার কিভাবে কাজ করে, কিডনি কিভাবে কাজ করে, এটা কি তুমি ব্যবহার করবা নাকি জানবা? জানবা। তাহলে যদি জানো তাহলে এটাকে কোন ধরনের কনসেপ্ট বলা হয়? ভৌত। তাহলে ভৌত মানে বা তত্ত্বীয় শব্দের অর্থ কি? তুমি যদি কোনো কিছু সম্পর্কে জানো সেটা হলো তত্ত্বীয়। আর যখন তুমি কোনো একটা জ্ঞান ওইটার উপর ব্যবহার করবা তখন সেটাকে কি বলা হবে? ফলিত। ফলিত শব্দের অর্থ ফলাবো আমি জিনিসটাকে। যেমন ধান বা ফসল ফলাই না, তাহলে ফসল ফলাইতে গেলে কি করা লাগে? এটাকে ব্যবহারিক একটা নলেজ থাকা লাগে। তাহলে এটাকে বলা হচ্ছে ফলিত। আর তত্ত্বীয় কোনটা? তত্ত্বীয়টা হচ্ছে যে কনসেপ্টটা আমাকে কোনো কিছু সম্পর্কে একটা ধারণা দিবে, থিওরি। তাহলে থিওরিটিক্যাল হচ্ছে কি? তত্ত্বীয়। আর যখন কোনো কিছু অ্যাপ্লাই করব তখন সেটাকে কি বলা হবে? অ্যাপ্লাইড বা ফলিত। আরো কোনো কোশ্চেন আছে? কথা ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো এই ভৌত জীববিজ্ঞান, ভৌত জীববিজ্ঞানের কয়েকটা শাখা থাকে। তো শাখাগুলোর মধ্যে প্রথম শাখা কোনটা? দেখো, প্রথম শাখা যেটা সেটা হচ্ছে অঙ্গ সংস্থান বা মরফোলজি। অঙ্গ সংস্থান বা কি? মরফোলজি। এই মরফোলজি শব্দটা কোন জায়গা থেকে আসছে? আমরা কিন্তু অনেকেই শব্দটার সাথে পরিচিত বা বইয়ে দেখবো, কিন্তু আমরা এই শব্দটা কোন জায়গা থেকে আসছে এটা আমরা জানি না। বিধায় অনেক সময় থাকবে যে আমরা মনে আসবে কিন্তু আমাদের মাথায় থাকবে না। কারণ এইখানে প্রত্যেকটা শব্দই রিলেটেড। তোমাকে পরীক্ষাতে কোশ্চেন করবে যে মরফোলজি বলতে কি বোঝো। এখন যদি শুধুমাত্র এইটা সম্পর্কে ধারণা রাখতে হইতো তাহলে কোনো কোশ্চেন ছিল না। কিন্তু যখন বলবে যে এরকম আরো বিভিন্ন শাখা আছে, সবগুলো সম্পর্কে ধারণা রাখা, তখন কিন্তু ভুলাই যাবে। তো তোমাদের যেন না ভুলাই যায়, কনফিউশন যেন ক্রিয়েট না হয়, তার জন্য আমি প্রত্যেকটা শব্দকে ভেঙে দিছি। এটা তোমাদের নোট, এই নোটের মধ্যে সব দেওয়া আছে। তো এখানে দেখো মরফোলজি শব্দটা এসেছে হচ্ছে মর্ফ থেকে। মর্ফ, এই মরফোলজি শব্দটাকে আমরা যদি ভাঙি আমরা কয়টা শব্দ পাবো ভাইয়া? দুইটা শব্দ। দেখো মরফোলজি শব্দকে ভাঙলে কয়টা শব্দ পাওয়া যায়? দুইটা। একটা হলো মর্ফ, আর একটা শব্দ কি আছে? লজি। আমরা একটু আগে বলছিলাম যে লজি শব্দের অর্থ কি? নলেজ বা জ্ঞান। আর মর্ফ শব্দের অর্থ কি? স্ট্রাকচার বা শেপ। তাহলে দেখো মরফোলজি, মরফোলজি আমি অলরেডি মনে হয় একটা ক্লাস এটার উপরে নিছিলাম। কারা মানে কেউ কেউ পাইছিলা, কেউ কেউ পাও নাই। তাহলে মরফোলজি এটাকে কি বলা হবে? মর্ফ। কোন শব্দ থেকে আসছে? মস্ত মর্ফ। মর্ফ শব্দের অর্থ কি? শেপ বা স্ট্রাকচার। আর লজি শব্দের অর্থ কি? নলেজ বা জ্ঞান। নলেজ বা জ্ঞান। তাহলে মরফোলজি শব্দের অর্থ কি? কোনো কিছুর স্ট্রাকচার নিয়ে যেখানে ডিসকাশন করা হয়, অথবা কোনো কিছুর কি নিয়ে মাহমুদা? শেপ নিয়ে, গঠন নিয়ে। কথা বুঝছো? ক্লাসে থাকো, ক্লাসে না থাকলে কিচ্ছু করা যাবে না। লিখো না, আমি নোট আছে, আমি নোট সব দিয়ে দিব। লিখো, ঠিক আছে, কিন্তু নোট আমি এই জায়গায় যেটা দেখতেছো না, এটা এই সেম নোটই আমি তোমাদেরকে দিয়ে দিব। এই জায়গায় যেটা আছে এটা সেম নোটই তোমরা পেয়ে যাবা। এটা তোমাদের নিয়ে কোনো টেনশন নাই, তোমরা এখান থেকে যাওয়ার সাথে সাথে পেয়ে যাবা। তো মর্ফ শব্দের অর্থ কি? মর্ফ শব্দের অর্থ হচ্ছে শেপ। কথার কথা, মনে করো এটা একটা হার্ট। তাহলে হার্টের শেপ কেমন? হার্টের শেপ তিন কোণা না? হার্টের শেপটা কেমন? তিন কোণা না? তাহলে তিন কোণা যদি হয় বা এদের স্ট্রাকচার কেমন? তিন কোণাকার। এই জন্য হার্টকে বলা হয় কি? ত্রিকোণাকার। ত্রিকোণাকার অঙ্গ, এটা লিখতে পারো, ত্রিকোণাকার অঙ্গ হার্ট। এখন এই যে হার্ট যে ত্রিকোণাকার অঙ্গ, হার্টের যে একটা স্ট্রাকচার, এই স্ট্রাকচার নিয়ে কোন জায়গায় আলোচনা করা হবে? মরফোলজিতে। লিভারের স্ট্রাকচার নিয়ে কোন জায়গায় আলোচনা করা হবে? মরফোলজি। মনে করো একটা যে কোনো একটা পশু পাখির স্ট্রাকচার নিয়ে যেখানে আলোচনা করা হবে সেটাকে কি বলা হবে? মরফোলজি। তার মানে হলো যে কোনো কিছুর গঠন নিয়ে যেখানে আলোচনা করা হবে সেটাকে কি বলা হবে? মরফোলজি। এনান কি অবস্থা? বসো, ঠিক হয়ে বসো, ক্লাস করো। যে কোনো কিছুর গঠন এবং বৈশিষ্ট্য নিয়ে যেখানে আলোচনা করা হবে সেটাকে বলা হবে
মরফোলজি। দেখো আমরা যদি আমাদের স্লাইডটা দেখি, দেখো মরফো শব্দের অর্থ কি? এই যে এর অর্থ হলো শেপ বা স্ট্রাকচার বা গঠন, জীবের সার্বিক অঙ্গ সংস্থানিক। অঙ্গ সংস্থানিক মানে কি? অঙ্গ তো মানে বুঝি আমার মাথা, হাত। আচ্ছা আমার স্ট্রাকচার কেমন? আমি লম্বা নাকি আমি খাটো? আমি সাদা নাকি আমি কালো? আমার হাত কোথায় আছে? আমার মাথা কোথায় আছে? আমাদের মাথা কি এখানে না? আমাদের মাথা কি পেটে? আবার পেট কি এইখানে? তাহলে যে কোনো জিনিসের যখন শেপ বা স্ট্রাকচার আলোচনা করা হবে, তখন সেটা তুমি কোনটা পড়ে আলোচনা করতে পারবা? মরফোলজি পড়ে আলোচনা করতে পারবা। তো এখানে কিন্তু সেই কথাটা বলা আছে, দৈহিক গঠন বা বর্ণনা। বাহ্যিক, আচ্ছা আমাকে আমার তুমি যদি তুমি দেখো আমার কোনটা দেখতেছো, বাহ্যিক আকার দেখতেছো নাকি ভিতরেটা দেখতেছো? বাহ্যিক। আমার ভিতরে কি কোনো একটা গঠন নাই? তাহলে সেটা কি? অভ্যন্তরীণ। তাহলে যেটা বাইরের সেটাকে বলা হবে কি? এক্সটার্নাল। তাহলে এক্সটার্নাল মরফোলজি। আর যেটা ভিতরের তখন সেটাকে কি বলা হবে? ইন্টারনাল মরফোলজি। কথার কথা চিন্তা করো, এটা একটা ব্যাগ, এই ব্যাগের এটা তুমি বাইরের থেকে দেখতে পারতেছো না? আচ্ছা এটা তো সব তো বাইরেই দেখা যাচ্ছে। কথার কথা মনে করো এটা ফোন, এই ফোনের তুমি কোনটা দেখতেছো, বাইরেরটা নাকি ভিতরেরটা দেখতেছো? বাইরেরটা। তুমি যদি বাইরেরটা দেখো তাহলে বাইরেরটা যখন দেখবা তখন সেটাকে কি বলা হবে? এক্সটার্নাল মরফোলজি। আর যখন তুমি ভিতরেরটা দেখবা তখন কি হবে? ইন্টারনাল মরফোলজি। তাহলে মরফোলজি দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো এক্সটার্নাল মরফোলজি আর একটা কি ভাইয়া? ইন্টারনাল মরফোলজি। তার মানে যেটাকে বাংলায় বললে হয় একটা অঙ্গ, অভ্যন্তরীণ অঙ্গ সংস্থা বা অন্ত। আমরা আগের দিন কিন্তু বুঝাইছি যে অন্ত মানে ভিতরে আর আন্ত মানে কি? মধ্যবর্তী। এটা জানো? একটা খুব কমন একটা জিনিস তোমরা ভুল করো, সেই জিনিসটা কি? ইন্ট্রা ভার্সেস ইন্টার। ইন্ট্রা মানে হলো, ইন্ট্রা মানে হলো তোমার নিজেদের মধ্যে নাকি কোনো কিছুর মধ্যবর্তী বোঝায়। যেমন ইন্টারমলিকুলার স্পেস বলে, দুটো মলিকিউল মানে দুটো অণু থাকে না, আন্ত আণবিক বলে না? আর যদি কোনো কিছুর ভিতরে বোঝায় তখন সেটাকে আমরা কোনটা ব্যবহার করা হয়? অন্ত। ইন্ট্রা। তাহলে যদি বলা হয় ইন্ট্রা সেলুলার, তার মানে কি? সেলের মধ্যে। আর যদি বলা হয় ইন্টার সেলুলার, সেলের দুই সেলের মধ্যবর্তী। মনে করো এটা একটা সেল, এটা একটা সেল, এই সেলের মাঝখানে এটার ফাঁকা জায়গা না? তাহলে এইটাকে কি বলা হবে বলো? এটাকে বলা হবে ইন্টার সেলুলার স্পেস। ইন্টার সেলুলার স্পেস। ইন্টারসেলুলার শব্দের অর্থ কি? আন্ত নাকি অন্ত হবে এটা? আন্তঃকোষীয়। আন্ত মানে মধ্যবর্তী। তার মানে ইন্টার বলতে বোঝায় হলো মধ্যবর্তী, আর ইন্ট্রা মানে বোঝায় কি? অন্ত মানে ভেতরে। তাহলে ইন্টারনাল মরফোলজি মানে কি? ভিতরেরটা বুঝাচ্ছে না, এই জন্য সেটাকে কি বলা হয়? অন্ত অঙ্গ সংস্থান। অন্ত মানে ভিতরে, অঙ্গ মানে তো আমরা জানি, সংস্থান মানে কি? সাজানো, কে কোন জায়গায় আছে এটাকে বোঝাচ্ছে। তাহলে কে কোন জায়গায় থাকে এটা কি বৈশিষ্ট্য বোঝায় না, আকার বোঝায় না, শেপ বোঝায় না? এই জন্য সেটাকে কি বলা হয়? মরফোলজি বা কি অন্ত। যদি ভিতরেরটাকে নিয়ে আলোচনা করা হয় তাহলে সেটাকে কি বলা হবে? অন্ত অঙ্গ সংস্থানে। আর বাইরেরটাকে নিয়ে আলোচনা করা হলে কি বলা হবে? বহির অঙ্গ সংস্থান। মানে একটা ইন্টারনাল মরফোলজি আর একটা কি? এক্সটার্নাল মরফোলজি। সো এটা হচ্ছে মরফোলজি নিয়ে আমাদের আলোচনা শেষ। এবার মরফোলজি দেখো, মরফোলজির সাথে এভুলেশন আছে, এভুলেশনটা আমরা করে যাই। এভুলেশন শব্দের অর্থ কি? দেখো প্রাণের বিকাশ। আমি যদি তোমাকে একটু বুঝাই, এভুলেট, এভুলেট শব্দের অর্থ হচ্ছে পরিবর্তন। এভুলেট শব্দের অর্থ কি? পরিবর্তন। আর শোন মানে তো প্রক্রিয়া, তাহলে কোনো কিছুর রূপ পরিবর্তনের প্রক্রিয়াকে বলা হয় কি? এভুলেশন। এখন কোশ্চেন হইলো কিভাবে পরিবর্তন হয়? আমি একটা জিনিস তোমাদেরকে দেখাই, দেখো। আচ্ছা সহজ ভাষায় বলি, করোনা ভাইরাস কি আগে ছিল নাকি আসছে? তাহলে এটাও তো কোনো না কোনো ভাইরাস থেকে আসছে। মনে করো আগে একটা দুটো ভিন্ন ভাইরাস ছিল। মনে করো এ একটা ভাইরাস, বি কি অজুহাত আর একটা ভাইরাস, আর এ বি থেকে নতুন একটা ভাইরাস আসলো, তার নাম করোনা ভাইরাস। বুঝছো? তাহলে এ বি থেকে হঠাৎ করে নতুন করে একটা কোনো কিছু আবির্ভাব হয়েছে কিনা, এটাকেই বলা হয় কি? এভুলেশন। আগে ধানের প্রকার কত ছিল? 4 প্রকারের ধান, কিন্তু এখন ধানের প্রকার কত আছে? অনেক প্রকারের না? এটাকেই কি বলতে পারবা তুমি? এভুলেশন। তো এখানে কিন্তু আমি সুন্দর করে তোমাদের সংজ্ঞাও যদি দেয় তাহলে কি হইতে পারে কি দেখি সবকিছু আমি তোমাদেরকে এই জায়গায় দিয়ে দিছি, এটা পড়ে নিবা। নেক্সট দেখো, এখানে ট্যাক্সোনমি শব্দটা আছে না? ট্যাক্সোনমি বলতে বোঝায় শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাস মানে কি? যে এইখানে দেখো তুমি কতগুলো ভাগে ভাগ করতেছো না? এই যে
স্পেসিস, জেনাস, মানে গণ, বর্গ, ফ্যামিলি, গোত্র, এগুলো থাকে না? তো এইগুলোকে বলা হয় কি ক্লাসিফিকেশন। ট্যাক্সোনমি শব্দটা আসে, ট্যাক্সো কথাটা কোন জায়গাতে আসে? ট্যাক্সিস, যার অর্থ হচ্ছে অ্যারেঞ্জমেন্ট, যেটাকে বাংলায় যদি আমরা বলি তাহলে কি দাঁড়ায়? সাজানো। আর নমি শব্দের অর্থ হচ্ছে নোমস। নোমস শব্দের অর্থ কি? ল। ল মানে কি? নীতি। তার মানে এমন একটা নীতি ফলো করে তোমাকে সাজাইতে হবে। প্রথমে যদি আমরা বলি, এখানে মনে করো প্রথমে থাকে কিংডম, তারপরে কি ফাইলাম, তারপরে ক্লাস, তারপরে অর্ডার, তারপরে ফ্যামিলি, তারপরে জেনাস, তারপরে স্পেসিস। এখন তুমি চাইলেই কি কিংডমের পরে স্পেসিস দিতে পারবা? না। তার মানে তোমাকে একটা নীতি অনুসরণ করে তাদেরকে আলাদা করা লাগতেছে। এই জন্য যে নীতি অনুসরণ করে তোমাকে আলাদা করা লাগে তার নাম কি? ট্যাক্সোনমি। ট্যাক্সোনমি কাকে বলে? যে নীতি অনুসরণ করে জীবজগতের প্রাণীগুলোকে আলাদা করা হয় সেটাকে কি বলা হবে? ট্যাক্সোনমি। ট্যাক্সো শব্দটা কোন জায়গা থেকে আসছে? ট্যাক্সিস, যার অর্থ কি? অ্যারেঞ্জমেন্ট বা সাজানো। আর নোমস শব্দের অর্থ হচ্ছে ল, তার মানে সাজানো নীতি। বাস্তুবিদ্যা, বাস্তু শব্দের অর্থ কি? এখানে ইকো বলতে কি বোঝায়? ইকোলজি। ইকো শব্দের অর্থ হচ্ছে সারাউন্ডিং। সারাউন্ডিং মানে কি? সারাউন্ডিং মানে হলো তোমার চারপাশে যা কিছু আছে, পরিবেশ। তাহলে পরিবেশ সম্পর্কে যে জ্ঞানটা দিবে সেটাকে কি বলা হবে? ইকোলজি বা বাস্তুবিদ্যা। কথা বুঝছো? এবার দেখো কি আছে? ফিজিওলজি। এখানে ফিজিও অর্থ হচ্ছে নর্মাল ফাংশন অফ দ্য বডি। তোমার বডির এক একটা অর্গান কিভাবে তাদের নর্মাল কাজগুলো করে, এটা নিয়ে যেখানে ডিসকাশন করা হয় সেটাকেই কি বলা হয়? ফিজিওলজি। ব্লাড পাম্প করতে গেলে প্রেশার লাগে না? প্রেশার কে দেয়? হার্ট। আমাদের ব্রেন কিভাবে কাজ করে? ব্রেনের নর্মাল একটা কাজ আছে না? আমার হাত, এই যে আমি কথা বলতেছি, এটা কি আমার বডির একটা নর্মাল কাজ না? আমার হার্ট, আমার লিভার, আমার কিডনি, আমার মনে করো লাং, আমার বডির এক একটা অর্গান তাদের নর্মাল কাজগুলো কিভাবে করে, এটা তুমি যদি জানতে চাও তাহলে তোমাকে কোনটা পড়তে হবে? বায়োলজির কোনটা পড়তে হবে? ফিজিওলজি পড়তে হবে। তুমি মেডিকেলে যখন ফার্স্ট ইয়ারে উঠবা তখন তোমাকে প্রথম যে বইটা দেওয়া হবে সেটার নাম হচ্ছে ফিজিওলজি। এবং এই বইটা তোমাকে তোমার জীবন শেষ করে দেবে অর্ধেক। বইটা দেখছিস? কত মোটা দেখছিস? এরাম মোটা, অ্যারাউন্ড 1000-এর উপরে পেজ। এবং তুমি পড়ে যাবা, পরের দিন দেখবা তুমি ফেল। তুমি পড়ে যাওয়ার পরে দেখবা তুমি ফেল। এত মোটা বই পড়ে তুমি, তোমার যে কোশ্চেন গুলো করাবে দেখবা যে ওর মধ্যে থেকে নাই। কারণ মেডিকেলে তো নির্দিষ্ট কোনো সিলেবাস নাই, ইন্টারে তো নির্দিষ্ট সিলেবাস নাই। ইন্টারে যে কোনো জায়গা থেকে কোশ্চেন করতে পারে, তোমাদের তো এখন একটা বই আছে। তো এখানে যেটা বলতেছে যে যখন নর্মাল কোনো ফাংশন সম্পর্কে ডিসকাশন করা হবে তোমার বডির, এটা তুমি কোনটা পড়ে জানতে পারবা? ফিজিওলজি। তাহলে দেখো, জীব দেহের নানাবিধ জৈব রাসায়নিক কার্যাদি, যেমন শ্বসন, রেচন, সালোক সংশ্লেষণ। শ্বসন মানে কি রে ভাই? শ্বসনের কাজটা কে করে বল? সামিয়া বল, শ্বসনের কাজ কে করে জানিস? মাইক দেবো কিন্তু। বল, শ্বসনের কাজ কে করে? মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া তো শ্বসন হয়, কিন্তু আমাদের দেহের কোন অঙ্গটা আমাদের শ্বসন করে? কে? সাবাস, ফুসফুস। আমরা বাতাস যে নেই। শ্বসন বলতে আমরা কি বুঝি রে? শ্বসন শব্দের অর্থ কি বলো? রেসপিরেশন না? রেসপিরেশন। রেসপিরেশন শব্দটাকে বাংলা কয়টা শব্দ পাওয়া যাবে? জেমি বল। তিনটা। একটা হচ্ছে রেসপিরে, রি, স্পাইডা এবং কি শোন। তাহলে রি মানে কি? রি মানে হলো রিপিট। ঠিক আছে, রি মানে রিপিট। স্পাইরা শব্দের অর্থ হলো শ্বাস। আর শোন মানে কি? প্রক্রিয়া। শোন মানে কি? প্রক্রিয়া। আর শ্বাস বলতে কি বোঝায়? শ্বাস বলতে বোঝা হচ্ছে অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ। আর রি মানে কি? বারবার। তাহলে আমরা জীবনে কি একবার করি না বারবার করি? বারবার করি। তাহলে বারবার অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করা প্রসেসকে কি বলা হয়? রেসপিরেশন। এ বুঝছিস আব্দুল্লাহ? ওই বাচ্চাটার নাম যেন কি? আব্দুল্লাহ না? কি নাম? আরিয়ান। আরিয়ান বুঝছিস? এখন কোশ্চেন দেখ, তুই কি জীবনে একবার অক্সিজেন নিস? আরিয়ান দেখ, নাকি বারবার নিস? বারবার। জীবনে যতদিন বেঁচে থাকবো ততদিন অক্সিজেন চলবে। এখন এই রেসপিরেশন একটা প্রক্রিয়াতে হয়। C6H12O6 প্লাস অক্সিজেন, এই দুইটা রিয়াকশন করে কি তৈরি করে সামির? কার্বন ডাইঅক্সাইড তৈরি করে, পানি তৈরি করে এবং সাথে কি তৈরি করে? এটিপি তৈরি করে।
তো এইখানে এটা একটা কেমিক্যাল রিয়াকশন কিনা, আর এই কেমিক্যাল রিয়াকশন গুলো চালানো হয় কাদের বডিতে? জীবিত ব্যক্তির বডিতে নাকি মৃত ব্যক্তির বডিতে? জীবিত। এই জন্য জীবিত ব্যক্তির বডিতে হয় বোধহয় এটাকে বলা হয় জৈব রাসায়নিক বিক্রিয়া। তাহলে জৈব রাসায়নিক বিক্রিয়া কি? যে বিক্রিয়াগুলো একটা জীবিত ব্যক্তির বডিতে হয় সেই বিক্রিয়াগুলোকে কি বলা হয়? জৈব রাসায়নিক বিক্রিয়া। তাহলে জৈব রাসায়নিক বিক্রিয়া কাকে বলে? যে বিক্রিয়াগুলো একটা জীবিত ব্যক্তির বডিতে হয় সেই বিক্রিয়াগুলোকে কি বলা হয় মাহমুদা? জৈব রাসায়নিক বিক্রিয়া। এবার আমাকে বলো, ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ এটা কি জৈব রাসায়নিক বিক্রিয়া কি বিক্রিয়া না? এটা বলো। এটা জৈব রাসায়নিক বিক্রিয়া না? এটা জৈব রাসায়নিক বিক্রিয়া। কেন? কারণ সালোক সংশ্লেষণ কারা করে? উদ্ভিদ করে না? সামিয়া, সালোক সংশ্লেষণ কারা করে? উদ্ভিদ। যদি উদ্ভিদ সালোক সংশ্লেষণ করে তাহলে উদ্ভিদ কি জীবিত না মৃত? জীবিত। মৃত উদ্ভিদ কি করতে পারে? না। তাহলে জীবিত উদ্ভিদে যদি হয় তাহলে আমরা কি বলতে পারি যে সালোক সংশ্লেষণও একটা জৈব রাসায়নিক বিক্রিয়া, বলতে পারি কিনা? পারি। এখন সালোক সংশ্লেষণ করতে গেলে গাছ কি নর্মাল কাজ করতে হবে নাকি অ্যাবনর্মাল কাজ করতে হবে? সালোক সংশ্লেষণ করতে গেলে গাছ নর্মাল কাজ করতে হবে নাকি অ্যাবনর্মাল কাজ করতে হবে? আর নর্মাল কাজ যখন করবে, স্বাভাবিক কাজ যখন করবে, এই স্বাভাবিক কাজ নিয়ে আলোচনা করা হবে কোন জায়গায়? ফিজিওলজিতে। তাহলে স্বাভাবিক কাজগুলো নিয়ে আলোচনা করা হবে ফিজিওলজিতে। স্বাভাবিক কাজগুলো নিয়ে আলোচনা করবো আমরা কোন জায়গায়? ফিজিওলজিতে। ফিজিওলজি। কথা বুঝছো? এখন এরপরে যদি আমরা দেখি, এরপরে যেটা ছিল তার নাম কি? এন্ডোক্রাইনোলজি। এন্ডোক্রাইনোলজি কি জিনিস? অতটা বল পারবি? দেখো, এবার যদি আমরা আরেকটা স্লাইড দেখতে যাই, সেটা হলো এন্ডোক্রাইন বলতে আসলে আমরা কি বুঝি? এন্ডোক্রাইন, এন্ডো শব্দের অর্থ কি? ভিতরে। আর ক্রাইন শব্দের অর্থ কি? এটা আমরা জানতে হবে। এন্ডো শব্দের অর্থ হচ্ছে ইন্টারনাল, আর ক্রাইন শব্দের অর্থ হলো সিক্রেশন। তাহলে ইন্টারনাল মানে কি? ইন্টারনাল যেটাকে বলা হয় বাংলায় অন্ত। কি বলে রে? অন্ত। অন্ত মানে তো ভিতরে। ইন্টারনাল মানেও কি? ভিতরে। আর সিক্রেশন মানে কি? খরিত হওয়া। এই জন্য এটাকে বলা হয় কি? অন্তঃক্ষরা। এটাকে কি বলে? অন্তঃক্ষরা। তাহলে এটা কি বলতেছে যে আমাদের অন্তঃক্ষরা। খরা মানে কি বোঝায়? খরা মানে কি? খরিত হওয়া, সিক্রেশন হওয়া, নিঃসৃত হওয়া। বুঝছিস? কি হওয়া? খরিত হওয়া। নেই তো, এটা পড়াইনি। পড়াইছি আগে? পড়াইছি, দেখতো পড়াইছি না। তাহলে খরিত হওয়া মানে কি? মনে করো এক জায়গা থেকে রস সিক্রেশন হচ্ছে, তখন আমরা কি ব্যবহার করব? খরা। এই খরা না, আবার এই খরা না, এই খরা না, এটা হচ্ছে খরা, খরিত হওয়া, খরিত হওয়ার খরা। এখন এই জায়গা থেকে আসলে কি খরিত হয়? এই জায়গা থেকে যেটা খরিত হয় সেটার নাম কি? এনজাইম। এখন এই জায়গার থেকে আমাকে আরেকটা জিনিস জানতে হবে, সেটা হইল গ্রন্থি বা গ্ল্যান্ড কি? গ্রন্থি বা গ্ল্যান্ড কি জিনিস? গ্রন্থি বা গ্ল্যান্ড আমাদের দেহের এক একটা অর্গান আছে না? যেমন লিভার আমাদের কি দেহের একটা অঙ্গ না? লিভার আমাদের দেহের একটা কি রে ভাইয়া? অঙ্গ বা গ্ল্যান্ড। দেখো, এটা মনে করো তোমার বডির, এটা তোমার বডির একটা গ্ল্যান্ড। এই দেখো গ্ল্যান্ড, ঠিক আছে? এগুলো হচ্ছে তোমার বডির একটা গ্ল্যান্ড। এই যে এটা মনে করো তোমার মুখ। মুখের থেকে কোন জায়গা থেকে থুতু আসে? মুখের থেকে যেখান থেকে থুতু আসে, যেখান থেকে থুতু তৈরি হয় তাকে বলা হয় স্যালাইভারি গ্ল্যান্ড। এটা একটা গ্ল্যান্ড, এটা একটা গ্ল্যান্ড, এটা একটা, এই তিনটে জায়গা থেকে কি তৈরি হয়? স্যালাইভা তৈরি হয়। স্যালাইভা, যেটাকে বলা হয় লালা। কি বলা হয়? লালা বা স্যালাইভা। তাহলে স্যালাইভা কোন জায়গা থেকে তৈরি হয়? স্যালাইভারি গ্ল্যান্ড থেকে। কথা বুঝাইতে পারছি? তাহলে গ্ল্যান্ড কি? যেখান থেকে আমার দুইটা জিনিস তৈরি হয়। একটা জিনিসের নাম হচ্ছে এনজাইম, আর একটা জিনিসের নাম কি? হরমোন। তাহলে গ্ল্যান্ড বা গ্রন্থি থেকে কি তৈরি হয়? এনজাইম তৈরি হয়। এনজাইম কি কাজ করে? আমরা ইতিমধ্যে জানি যে আমাদের বডির মধ্যে অনেক কেমিক্যাল রিয়াকশন হয় কিনা? ঘুম আসতেছে?
জীবনটা এমন বানায় না যে তুমি ঘুমাই যাও এক সময়। গ্রন্থি কোন জায়গায়, গ্রন্থি থেকে কি কি তৈরি হয়? এনজাইম। আর একটা জিনিস তৈরি হয়, সেটা কি? হরমোন। হরমোনের কাজ কি? এনজাইমের কাজ কি? এনজাইমের কাজ হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার গতি বৃদ্ধি করা। রাসায়নিক বিক্রিয়ার, আমি কিন্তু বারবার বলতেছি, আমি 2টা ক্লাসে শেষ করব। রাসায়নিক বিক্রিয়ার গতি বাড়ানো। ঠিক আছে? আর এনজাইম যেখান থেকে তৈরি হয় সেই গ্ল্যান্ডের নাম কি? এন্ডোক্রাইন গ্ল্যান্ড। সরি, এটা তো এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে তো এনজাইম সিক্রেশন হয় না, সরি, এই জায়গা থেকে তো হরমোন সিক্রেশন হয়। সরি সরি সরি, এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে কি সিক্রেশন হয়? হরমোন। আরেকটা গ্ল্যান্ড আছে, এটা উল্টাই দিই, বলেও না এরা, এই জায়গা থেকে সিক্রেশন হয় হরমোন। ঠিক আছে? হরমোনের কাজ কি? হরমোনের কাজ হচ্ছে দেহের কাজগুলোকে নিয়ন্ত্রণ করা। দেহের কাজগুলো নিয়ন্ত্রণ করা, কাজগুলো নিয়ন্ত্রণ করা, নিয়ন্ত্রণ করা। ঠিক আছে? আর এটাকে কি তৈরি হবে? এনজাইম। এনজাইমের কাজ কি? রাসায়নিক বিক্রিয়ার গতি বৃদ্ধি করা। তাহলে যেখানে রাসায়নিক বিক্রিয়া হবে সেই জায়গায় কি লাগবে? এনজাইম। ঠিক আছে? এখন এই এনজাইম যেখান থেকে তৈরি হয় তাকে কি বলা হয়? এক্সোক্রাইন গ্ল্যান্ড। যেখান থেকে এনজাইম সিক্রেশন হয় সেটাকে কি বলা হয়? এক্সোক্রাইন গ্ল্যান্ড। এক্সো শব্দের অর্থ কি? বাইরে। আর ক্রাইন শব্দের অর্থ কি রে? খরিত হওয়া। তাহলে এই জন্য এটার নাম কি বলা হয়? বহির্খরা। বহির্খরা, বহির্খরা গ্রন্থি। তাহলে গ্রন্থি কাকে বলে? যেখান থেকে হরমোন এবং এনজাইম তৈরি হয়। এগুলো কি? এগুলো তরল রাসায়নিক পদার্থ। তাহলে এনজাইম কি ভাইয়া? তরল একটি রাসায়নিক পদার্থ। হরমোনও কি? তরল রাসায়নিক পদার্থ। এরা যাদের থেকে তৈরি হয় তাদেরকে একটাকে বলা হয় এন্ডোক্রাইন গ্ল্যান্ড, আর একটাকে কি বলা হয়? এক্সোক্রাইন গ্ল্যান্ড। তাহলে এন্ডোক্রাইন গ্ল্যান্ড কি? যেখান থেকে হরমোন নিয়ে ডিসকাশন করা হয়। তাহলে এবার এখানে কি লেখা আছে? এন্ডোক্রাইনোলজি। এর সাথে যদি লজি কথাটা যুক্ত করে দিই তাহলে ওইখানে কি সম্পর্কে জ্ঞান আলোচনা করা হবে? হরমোন সম্পর্কে। তার মানে বায়োলজি যে ব্রাঞ্চে হরমোন সম্পর্কে ডিসকাশন করা হয় সেটাকে কি বলা হবে? এন্ডোক্রাইনোলজি। কথা মনে থাকবে? আচ্ছা, নেক্সট দেখো, এরপরে কোনটা আছে ভাইয়া? হিস্টোলজি। এখানে হিস্টো শব্দের অর্থ কি? হিস্টো শব্দের অর্থ হচ্ছে টিস্যু, আর লজি শব্দের অর্থ কি? জ্ঞান। তাহলে হিস্টোলজি মানে কি? টিস্যু সম্পর্কিত জ্ঞান। দেখো, টিস্যুর গঠন কিরকম, টিস্যুর কিরকম ক্লাসিফিকেশন, টিস্যুর কাজগুলো কিরকম। আমার দেহে কোন টিস্যু আছে? জায়গায় এপিথেলিয়াল টিস্যু বা ত্বকীয় টিস্যু। মাথায় কোন টিস্যু আছে? স্নায়ু টিস্যু। রক্তে কোন টিস্যু আছে? কানেকটিভ টিস্যু বা যোজক টিস্যু। তাহলে এই যে কোন জায়গায় কোন টিস্যু আছে, তার গঠন কিরকম, তার কাজ কিরকম, তার প্রকারভেদ কিরকম, এইগুলো নিয়ে তুমি কোন জায়গায় আলোচনা করবা? হিস্টোলজি। কথা ক্লিয়ার? এরপরে কি আছে? জীব ভূগোল। তার মানে জীবের সাথে আমাদের ভৌগোলিক যে পরিবেশ, এটার যে সম্পর্ক, সেটাতে কোন জায়গায় আলোচনা করা হবে? বায়োজিওগ্রাফিতে। এবার দেখো এইটা কোনটা আছে? এমব্রায়োলজি। এমব্রায়োলজি মানে কি? যেখানে এমব্রায়ো নিয়ে ডিসকাশন করা হবে। আরিয়ান বল, হোয়াট ইজ এমব্রায়ো? এমব্রায়োর বাংলা হচ্ছে ভ্রূণবিদ্যা। এমব্রায়োলজি বলতে আসলে আমরা কি বুঝি? এমব্রায়োলজি মানে আসলে কি বলো? দেখো, এমব্রায়ো শব্দটা আসছে হচ্ছে আমাদের দুইটা জিনিস থেকে। একটা হলো স্পার্ম, তাই না? স্পার্মের সাথে কোনটা যেন লাগে? এগ। স্পার্ম আর এগ মিলে কি তৈরি করে? জাইগোট।
জাইগোট থেকে পরবর্তীতে কোনটা তৈরি হয়? জাইগোট শব্দটা কোন জায়গা থেকে আসছে? জাইগাস, যার অর্থ কি? যার অর্থ হলো জোড়া লাগা বা কম্বিনেশন। ঠিক আছে, জোড়া লাগা। কার কার জোড়া লাগতেছে আরিয়ানের জায়গায়? আরিয়ান, কার কার জোড়া লাগতেছে? স্পার্ম মানে হলো শুক্রাণু। শুধুমাত্র বাবার একার পক্ষে কি সম্ভব একটা জীবন তৈরি করা, অথবা মার পক্ষে সম্ভব, নাকি দুটো জিনিসের জোড়া লাগানো লাগবে? আরিয়ান, সামির, তোর কি মনে হয় আমি এই জায়গা কি এমনি এমনি ঘোড়ার ঘাস কাটি? আরিয়ান, তুই বলতে পারবি যে ও কিছু করে নাই? করছে কি করে নাই বল? আমি বলছিলাম আমার ক্লাসে পুরো পিন পয়েন্ট সাইলেন্ট থাকবে, অন্য জায়গা যাবা, যা মন চায় সব করো, কোনো সমস্যা নাই। সে টিচারের মাথার উপর এটা হাইকে দাও, আমার কোনো ব্যাপার না। কিন্তু এই জায়গা যতক্ষণ থাকবো ততক্ষণ কিছু রুলস রেগুলেশনের মধ্যে থাকতে হবে। শুক্রাণুর সাথে কি থাকে? ডিম্বাণু। আমি কোনো এখন বলতে পারো যে ভাই আমরা তো অন্য জায়গায় এর থেকে অনেক বেশি করি, আপনার থেকে, আপনার এখানে যা করে তার থেকে অনেক বেশি করে। এই জায়গা থাকতে গেলে রোবট হয়ে থাকতে হবে, এখানে পড়ার জন্য ঢুকছে, পড়ে শুনে করে চলে যাও। তাহলে শুক্রাণু আর কি ডিম্বাণু, এই দুটো জিনিস একসাথে মিলে কোনটা তৈরি হয়? জাইগোট। এই জাইগোটের পরবর্তীতে তৈরি হয় কি? ভ্রূণ। আমাদের দেহের অঙ্গগুলো কোন অবস্থায় তৈরি হয়? দেহের অঙ্গ সমূহ কোন অবস্থায় তৈরি হয়? ভ্রূণীয় অবস্থায়। আমাদের যে দেহ আছে, এই দেহের যে অঙ্গগুলো আছে, এই অঙ্গগুলো কোন অবস্থাতে তৈরি হবে? ভ্রূণীয় অবস্থাতে তৈরি হবে। তার মানে আমাদের হার্ট, লিভার, কিডনি, এইগুলো আমরা কখন জানতে পারবো বা কি পরে জানতে পারবো? যখন আমরা ভ্রূণ বিদ্যা নিয়ে পড়াশোনা করব। তাহলে ভ্রূণ সম্পর্কে যে আলোচনা, সেটাকে কি বলা হয়? ভ্রূণ বিদ্যা বা এমব্রায়োলজি। আমরা কিন্তু পড়ছিলাম আমরা ট্রিপ্লোব্লাস্টিক, তার মানে আমাদের কয়টা জার্ম লেয়ার আছে? তিনটা। কি কি? একটোডার্ম, এন্ডোডার্ম এবং সাথে কি? মেসোডার্ম। আমরা যদি একটু দেখি, দেখো এখানে দেখো আমাদের এই যে ভ্রূণ, আমরা কি ভ্রূণ অবস্থায় আছি? তাহলে আমরা কোন অবস্থায় গেছি? ভ্রূণের পরিস্ফুটন। পরিস্ফুটন শব্দের অর্থ কি? ভ্রূণটাকে বিকাশ করা, ভ্রূণটা থেকে পরবর্তীতে। আচ্ছা দেখো তো, আমরা কিন্তু ভ্রূণ অবস্থায় থাকি না, আমরা এরপরে কোন জায়গায় যাই না? ভ্রূণের থেকে কোনটা হয়? ফিটাস। ফিটাসের থেকে পরবর্তীতে কোনটা হয়? শিশু মনে করা হইলো। শিশু থেকে কোনটা হয়েছে? শিশু থেকে আমি কিশোর, তারপরে কি বয়স্ক, মানে অ্যাডাল্ট, প্রাপ্তবয়স্ক। তাহলে আমার জীবনের এই যে বিস্তার লাভ করলো, এটাকে বলা হয় পরিস্ফুটন। একটা ডিম ফুটে যায় না? তাহলে আমি তো কেন ফুটে যাচ্ছি, একটা অবস্থা থেকে আরেকটা অবস্থা পার করতেছি, এটাকে বলা হয় কি? পরিস্ফুটন। এখন কোন অবস্থার পর থেকে পরিস্ফুটন শুরু হয়? সিগমা বল, কোন অবস্থার পর থেকে পরিস্ফুটন শুরু হয়? ভ্রূণ অবস্থার পরে। এই জন্য বলা হয়েছে যে ভ্রূণীয় অবস্থা, দেখো এখানে সে কথাটা বলতেছে, ভ্রূণের সৃষ্টি, গঠন, পরিস্ফুটন, বিকাশ ইত্যাদি নিয়ে যেখানে আলোচনা করা হয়, সেটাকেই বলা হয় কি? ভ্রূণবিদ্যা বা এমব্রায়োলজি। এবার জেনেটিক্স। জেনেটিক্স মানে কি? আচ্ছা, মা বাবা যদি মানুষ হয়, ছেলে মেয়েও কি হবে? মানুষ হবে। মা বাবা গরু ছাগল হলে ছেলে মেয়েও গরু ছাগল হবে। মনে করো একটা গরু থেকে তো পরবর্তীতে গরু তৈরি হয়, তারপরে একটা ছাগল থেকে পরবর্তীতে কি তৈরি হয়? ছাগল। তাহলে এই যে একটা জেনারেশন, মানে মা বাবার বৈশিষ্ট্যগুলা সন্তানের বডিতে পাঠানো, এটা কি একটা বংশ থেকে কি আরেকটা বংশ বৈশিষ্ট্যগুলো স্থানান্তর হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? বংশগতি। বংশগতি মানে বংশের লোকগুলো দৌড়াচ্ছে, বিষয়টা এমন না যে বংশে যারা আছে সবাই দৌড়াচ্ছে। তাহলে বংশগতি মানে কি দাঁড়ায় সামিয়া? একটা জেনারেশনের বৈশিষ্ট্যগুলো আর একটা জেনারেশনে স্থানান্তর করার প্রক্রিয়াকে কি বলা হয়? বংশগতি, যেটাকে ইংলিশে বলা হয় হেরিডিটি। হেরিডিটি, এটার আর একটা নাম কি? জেনেটিক্স। আর এই যে বংশগতি, বাবা মা যদি সেম হয় তাহলে সন্তানও কি হবে? সেম হবে। মানে বাবা মা মানুষ হলে সন্তানও কি হবে? মানুষ। এই জায়গায় একটা জিনিস এটাকে নিয়ন্ত্রণ করে, সেটাকে কি বলা হয়? জিন। আর জিন নিয়ে যেখানে আলোচনা করা হবে, সেটাকে কি বলা হবে? জেনেটিক্স। তাহলে জেনেটিক্সে কি নিয়ে ডিসকাস করবো আমরা? জিনগুলো নিয়ে। পরবর্তীতে যদি দেখো সাইটোলজি, সাইটো শব্দের অর্থ কি? কোষ। আর লজি শব্দের অর্থ কি? জ্ঞান বা বিদ্যা। তাহলে কোষের গঠন, কোষের বিভাজন, কোষের কাজ, কোষের বৈশিষ্ট্য, এইগুলো নিয়ে যেখানে ডিসকাশন করা হবে, সেটাকে কি বলা হবে? সাইটোলজি বা কি? কোষবিদ্যা। তাহলে এইখানে যাবতীয় যা কিছু তুমি পড়ছো, এই জায়গা তোমার কাছে কি মনে হয়েছে যে তুমি এগুলোকে কোনো কাছে কি ব্যবহার করতেছো, নাকি শুধু এগুলো সম্পর্কে জেনে রেখে দিচ্ছ? জেনে ব্যবহার করতেছিস তুই?
কোন কাজে ব্যবহার করলি বুঝো? তাহলে ব্যবহার কথাটা কেন মুখ দিয়ে উচ্চারণ করলি তুই? এটাকে বলা হয় কি সাইটোলজি বা কি কোষ বিদ্যা। এবার আমরা এই জায়গায় এটাকে মনে রাখতে পারি সুন্দর করে কিভাবে, দেখো বারডেম হসপিটালে ইসিজি করা যায়। বারডেমতে প্রথমে আমরা কি মনে রাখবো, এই যে বার, এইটা দিয়ে, হসপিটালে দিয়ে না, এইটা দিয়ে আমরা কি মনে রাখবো যে বায়োজিওগ্রাফি। মতে কি হবে, মতে কি হবে দেখো মরফোলজি। হসপিটাল এখানে কি আছে, হিস্টোতে কি মনে রাখবো হসপিটাল, হসপিটাল ইজ হস। পথে কি হবে বলতো, পথে কি ফিজিওলজি। আর এরপরে কি আছে ট আছে না, টতে কি হবে ট্যাক্সোনমি। তাহলে বারডেম হসপিটালে, এটুকু মনে রাখবা, বারডেম হসপিটালে। বারডেমে বতে কি হবে বায়োজিওগ্রাফি, তারপরে মতে কি হবে মরফোলজি, তারপরে হিস্টোতে হসপিটালে হিস্টোলজি, ফিজিওলজি, ফিজিওলজিতে কি, ফিজিওলজিতে কি হবে, এই যে পথে কি হবে ফিজিওলজি, আর টতে কি হবে ট্যাক্সোনমি। ইতে কি হবে দেখো, প্রথম ইতে কি হবে ইকোলজি, এমব্রায়োলজি, এভলিউশন, এন্ডোক্রাইনোলজি। এই চারটা জিনিস কি পরীক্ষাতে কিন্তু কোশ্চেন করবে, নিচের কোনটা গলিত জীববিজ্ঞান আর নিচের কোনটা ব্যবহারিক জীববিজ্ঞান, তুমি কিভাবে করবা, কোনটা ফলিত কোনটা ব্যবহারিক কিভাবে করব? তখন এইটা মনে রাখবো আমরা যে এইগুলোর মধ্যে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে ভৌত আর বাকিগুলো কি ফলিত। তাহলে এবার পরেরটা কি আছে দেখো, সিতে কি হবে সাইটোলজি, আর জিতে কোনটা জেনেটিক্স। তাহলে ছন্দটা কি হবে, বারডেম হসপিটালে ইসিজি করা যায়। ঠিক আছে, এবার যদি আমরা একটু ডিসকাশন করার চেষ্টা করি, এখন আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে ফলিত জীববিজ্ঞানের প্রায়োগিক বিষয়, মানে আমি প্রয়োগ করব, আমি যে জ্ঞানটা নিব ওই জ্ঞানটাকে আমি কি করব প্রয়োগ করব, প্র্যাকটিক্যালে ব্যবহার করব, সেটাকে কি বলা হবে ফলিত জীববিজ্ঞান। এর মধ্যে একটা আছে কি দেখো জীবাশ্ম বিজ্ঞান। জীবাশ্ম বিজ্ঞান মানে কি, জীবাশ্ম মানে দেখো ফসিল, ফসিল মানে বোঝো পৃথিবী থেকে কিছু জিনিস বের হয়ে গেছে। এখানে যে একটা ফিগার আছে দেখো, এই যে ফিগার, এই ফিগারের থেকে আমরা কি বুঝতেছি যে এই যে ডাইনোসর, কথার কথা এই যে ডাইনোসর, ডাইনোসর এখন আর আছে, কিন্তু ডাইনোসরের হাড্ডিটা তুমি সম্পর্কে জানতেছো, হাড্ডি পাইছো একটা, তাহলে ওই ডাইনোসরের হাড্ডি নিয়ে তুমি এবার পড়াশোনা করতেছো। তার মানে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে এমন প্রাণী, সেগুলো নিয়ে তুমি যদি এখন ডিসকাশন করো তখন সেটাকে কি বলা হবে প্যালিওন্টোলজি বা কি জীবাশ্ম বিজ্ঞান। ফলিত জীববিজ্ঞানের যে শাখায় প্রাগৈতিহাসিক জীবের বিবরণ, জীবাশ্ম সম্পর্কে আলোচনা করা যায় এবং তাদের সম্পর্কে ধারণা পাওয়া যায় সেগুলোকে কি বলা হবে জীবাশ্ম বিজ্ঞান। প্রাণ রসায়নবিদ মানে কি বায়োকেমিস্ট্রি। আচ্ছা, তোমার জীবনকে যদি চালানো লাগে তাহলে ওই রিয়াকশনটা যে কেমিক্যাল রিয়াকশন আমরা রেসপিরেশনে যেটা দেখলাম, এটা চালানো লাগবে কি লাগবে না? তাহলে ওই জায়গায় কি ছিল, গ্লুকোজ লাগবে না? এটা গ্লুকোজ কি C6H12O6, এটা ছাড়া কি জীবন বাঁচবে? তাহলে এই যে কার্বন, এটা কি মানে বায়োলজির জিনিস নাকি কেমিস্ট্রি জিনিস? কেমিস্ট্রি। তাহলে জীবন চালানোর জন্য যদি কেমিস্ট্রি লাগে এবং জীবনের সাথে কেমিস্ট্রি কি সম্পর্ক যুক্ত আছে কিনা, তখন সেটাকে কি বলা হবে বায়োকেমিস্ট্রি বা প্রাণ রসায়ন। তার মানে প্রাণী যদি চলতে হয়, প্রাণ যদি থাকতে হয়, অবশ্যই কি চালানো লাগবে রসায়নটাকে চালানো লাগবে, লাগবে, লাগবেই। তাহলে জীবের প্রাণ রাসায়নিক কার্যাবলী এবং রোগ সম্পর্কিত যে নলেজ সেটাকে আমরা বলবো কি প্রাণ রসায়ন বিজ্ঞান। এরপরে যেটা আছে জীব পরিসংখ্যান বিদ্যা। আমাদের দেশে আমরা ভালো লাইফ লিড করি নাকি ভারত ভালো লাইফ লিড করে, নাকি পাকিস্তান ভালো লাইফ লিড করে, নাকি তোমার আমেরিকা ভালো লাইফ লিড করে, এটা তুমি কিভাবে বুঝবা? একটা পরিসংখ্যান দেখে বুঝবা। কি সম্পর্কে পরিসংখ্যান দেখবা তুমি? জীবন সম্পর্কে পরিসংখ্যান। আর জীবন সম্পর্কে যেখানে তুমি পরিসংখ্যান দেখবা সেটাকে বলা হবে কি জীব পরিসংখ্যান বিদ্যা বা বায়ো স্ট্যাটিস্টিক্স। এরপর কি আছে পরিবেশ বিজ্ঞান, যেগুলো খুব একটা বেশি দরকার না, সেগুলোতে কিন্তু বেশি একটা ফোকাস করতেছি না। পরিবেশ বিজ্ঞান মানে কি এনভায়রনমেন্টাল সায়েন্স, যেখানে তুমি তোমার আশেপাশে পরিবেশ সম্পর্কে তুমি একটা ধারণা পাবা। এরপরে যেটা আছে সেটাকে বলা হয় কি প্যারাসাইটোলজি। তো প্যারাসাইটোলজি এটার নাম আসলে এরকম কেন, এটা কিন্তু আমি দিই নাই, হ্যাঁ এটা কিন্তু আমি ডেফিনেশনে দিই নাই, মানে আমি ভেঙে দিই নাই, আমি এখন দিচ্ছি, এটা লিখে রাখতে পারো। প্যারাস শব্দটা কোন জায়গা থেকে আসছে দেখো, প্যারাম, প্যারাম শব্দ মানে কি বিসাইড, বি সাইড, আর সাইট, সাইট শব্দের অর্থ কি ভাইয়া? সাইট শব্দের অর্থ তো লোকেশন। সাইট শব্দের অর্থ কি? সাইট শব্দের অর্থ হচ্ছে লোকেশন। আর লজি মানে তো আমরা জানি লোকেশন মানে কি অবস্থান না? লোকেশন বলতে কি বোঝায়? অবস্থান বোঝায়। অবস্থান মানে দেখো কিছু কিছু প্রাণী আছে যারা তাদের জীবন যাপনের জন্য আর একজনের উপর অবস্থান করে, তাদেরকে কি বলা হয় প্যারাসাইট বা পরজীবী। পর মানে কি আরেকজন, আর জীবী মানে কি জীবন।
তাহলে জীবন চালানোর জন্য যদি আরেকজনের উপর নির্ভর করতে হয়, তাহলে তুমি কি? পরজীবী। উকুন পরজীবী না? কৃমি পরজীবী। ভাইরাস, ব্যাকটেরিয়া পরজীবী। তাহলে এখানে দেখো সেটা লেখা আছে, প্রোটোজোয়া, ভাইরাস, এগুলো সবই কি? পরজীবী। তার মানে যে সকল প্রাণী তাদের জীবন চালানোর জন্য আরেকটা প্রাণীর উপর নির্ভর করে, তাকে কি বলে আরিয়ান? প্যারাসাইট বা কি? পরজীবী। এখন দেখো সামুদ্রিক জীববিজ্ঞান মানে যারা সমুদ্রের নিচে বসবাস করে, সমুদ্রের এই সকল জিনিস সম্পর্কে জানবে, তারা যেটা পড়বে সেটাকে কি বলা হবে? মেরিন বায়োলজি। ফিশারিজ মানে মৎস্য বা মাছ নিয়ে আলোচনা করা হবে। বন বিজ্ঞান মানে ফরেস্ট্রি। এবার বড় কীট তত্ত্ব। কীট তত্ত্ব শব্দের অর্থ এন্টেমো। এন্টেমো শব্দের অর্থ হচ্ছে কীট বা ইনসেক্ট। এন্টেমো শব্দের অর্থ কি? এন্টেমো শব্দের অর্থ হচ্ছে ইনসেক্ট। ইনসেক্ট মানে তো আমরা বুঝি, দেখো তো এই যে মাছি, মশা, এইগুলো সম্পর্কে তুমি জানতে চাচ্ছ, তখন সেটাকে কি বলা হবে? আচ্ছা, এই যে আমি যদি ডেঙ্গু পড়তে চাই, ডেঙ্গু কাদের জন্য হয়? মশার জন্য হয় না? এখন কোন মশার জন্য হয়? অ্যাডিস মশা। তাহলে অ্যাডিস মশা সম্পর্কে তুমি যদি জানতে চাও, তোমাকে কি পড়তে হবে? এন্টেমোলজি। তাহলে ইনসেক্ট মানে কি? কীট। তাহলে কীট সম্পর্কে যদি ধারণা পাইতে হয়, আমার কি সম্পর্কে ধারণা রাখতে হবে? এন্টেমোলজি সম্পর্কে আমাকে ধারণা রাখতে হবে। কথা বুঝাতে পারছি? এবার দেখো বায়োটেকনোলজি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। ধানের আগে প্রকার কত ছিল রে? ভুলে গেছি নাম। তোর নাম ক? লুবানা। ধানের আগে প্রকারভেদ কয়টা ছিল? 4টা। এখন ধানের প্রকারভেদ কয়টা? আচ্ছা, আগে মাছ, তেলাপিয়া মাছ কিন্তু এতটুকু ছিল। যদি পুকুরে তেলাপিয়া মাছ দেখো বা অন্য কোনো জায়গায় তেলাপিয়া মাছ দেখো, তাহলে তেলাপিয়া মাছ কতটুকু? এতটুকু। কিন্তু এখন তেলাপিয়া মাছ কত বড়? এরকম বড় হয়। হ্যাঁ, এরকম বড় সাইজেরও কিন্তু তেলাপিয়া মাছ হয়। তাহলে এটাকে কি বলা হয়? হাইব্রিড। যেমন আমি তোমাদেরকে আগের দিন দেখাইছিলাম কিনা জানি না, টমেটো প্লাস পটেটো বলছি কখনো? দেখো একটা জিনিস দেখো, আচ্ছা দেখো দেখাচ্ছি, আগে বুঝে আসি। মানে বায়োটেকনোলজির এখানে আমি একটা জিনিস দেখাই, দেখো। মনে করো আমি টমেটোর একটা ডিএনএ নিলাম। মাঝে মাঝে দেখো না, তোমাদের বিভিন্ন রিলসে আসে কিনা জানি না, আমার মাঝে মাঝে রিলসে আসে যে গাছের একটা অংশ কেটে আরেকটা গাছের সাথে লাগাই দিলাম, তাহলে ওই জায়গা থেকে নতুন করে প্রথম কিছু একটা তৈরি হয়ে গেল। আসে কিনা জানি না। টমেটো প্লাস কি? পটেটো। পটেটো মানে কি? আলু। তাহলে দুটো মিলে একসাথে যে নামটা হয়, তার নাম কি হয়? পমেটো। হ্যাঁ, পমেটো। এটা আমার বারে মেডিকেলে কোশ্চেন দিছিল 2017-18-তে, যে টমেটো আর পটেটো মিলে কি নাম হয়, তো সেটাকে বলা হয় পমেটো। আমরা একটু দেখি, পমাটো। ঠিক আছে, সেটাকে কি বলা হয়? পমাটো। দেখো মজার। বাইরে দেখতে কেমন? বাইরে দেখতে আলুর মতো, আর ভিতরে দেখতে কেমন? টমেটোর মতো। তাহলে দুটোকে মিলে একসাথে কি বলা হয়? আচ্ছা, এখন এইটা যদি করতে হয়, তাহলে এদের ভিতরের কোনটা চেঞ্জ করতে হবে? বৈশিষ্ট্য। আর বৈশিষ্ট্য কে নিয়ন্ত্রণ করে? জিন। তাহলে কিসের চেঞ্জ করতে হবে? জিনের। এখন জিন যদি তুমি চেঞ্জ করতে যাও, তাহলে তোমাকে কোনটা সম্পর্কে আগে ভালো ধারণা রাখতে হবে? বায়োটেকনোলজি। বায়ো মানে হলো জীবন। আর জীবনকে উন্নত করার জন্য যদি টেকনোলজি ব্যবহার করা হয়, তুমি যদি বলো এই জিনটা এখানে চলে যাও, এই জিনটা এখানে চলে আসো, তুমি জিন সরে যাও, তুমি এই পাশে চলে আসো, হবে? আমি নর্মাল কাশি টাসিতে এগুলো করতে পারবো? নাকি আমাকে টেকনোলজি ব্যবহার করে করতে হবে? আধুনিক টেকনোলজি ব্যবহার করে জীবনের মানকে উন্নত করার জন্য যে টেকনোলজি ব্যবহার করা হয়, সেটাকে কি বলা হয়? বায়োটেকনোলজি। তাহলে বায়োটেকনোলজি কি মানুষের কল্যাণে ব্যবহার করা হবে নাকি অকল্যাণে? কল্যাণে, এবং মানুষের জীবনের মানকে উন্নত করার জন্য করতে হবে, অনুন্নত করার জন্য কিন্তু না। তাহলে এইখানে সেই কথাটাই বলতেছে, দেখো, জীবন্ত উদ্ভিদ, প্রাণী, অণুজীব, এদের অংশ বিশেষ ব্যবহার করে মানব কল্যাণে ব্যবহার করার জন্য উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন নতুন উদ্ভিদ হইতে পারে, নতুন প্রাণী হইতে পারে, অথবা নতুন অণুজীব। যেমন ভ্যাকসিন বলে না, তোমরা ভ্যাকসিনে যে করোনা ভাইরাসের ভ্যাকসিন দাও, ভ্যাকসিনটা কিসের এগেনস্টে দেওয়া হয় বলো? ভাইরাস ব্যাকটেরিয়ার এগেনস্টে দেওয়া হয়। তাহলে এই যে ভ্যাকসিন তুমি দিবা, তাহলে এটা তৈরি করতে গেলে আর একটা নতুন ভাইরাস বা ব্যাকটেরিয়া তোমার বডিতে দেওয়া হয়। কথা বুঝাতে পারছি? একটা ব্যাকটেরিয়া, আচ্ছা, একটা মানুষ মারতে গেলে কারে হায়ার করতে হবে? তাহলে একটা ব্যাকটেরিয়া মারতে গেলে কারে হায়ার করতে হয়? আর একটা ব্যাকটেরিয়াকে হায়ার করতে হয়। এই জন্য তার নাম কি? অ্যান্টি মানে কি? বিপরীত। বায়োটিক মানে গণ্য করো ব্যাকটেরিয়া, তাহলে অ্যান্টিবায়োটিক মানে কি? ব্যাকটেরিয়ার বিপরীত আরেকটা ব্যাকটেরিয়া। কথা মনে থাকবে? তাহলে এইখানে সেটা বলতেছে যে মানুষের জীবনের কল্যাণে বায়োটেকনোলজি কিন্তু একটা আলাদা চ্যাপ্টার আছে তোমাদের এইটার উপর, 14 নম্বর চ্যাপ্টার। তো এটা কিন্তু ডেফিনেশনে খুবই কমন দিবে, যার জন্য আমি ডেফিনেশন কি লিখবা সেটাও দিয়ে দিছি। এটা কিন্তু বইয়ের ভিতরে নাই এই ইনফরমেশন গুলা। এবার দেখো যেটা আছে সেটা কি? মাইক্রোবায়োলজি। মাইক্রোব
মাইক্রোবায়োলজি মানে কি দেখো, মাইক্রো বায়োলজি মাইক্রো বায়োলজি মাইক্রোবায়োলজি মানে কি? অণুজীব শব্দের অর্থ কি? দেখো, এই জায়গায় যদি আমরা মাইক্রোবায়োলজি শব্দটাকে দেখি, এটা আমরা টোটাল দুইটা শব্দ পাবো, একটা হচ্ছে মাইক্রোব আর একটা কি লজি। মাইক্রোবায়োলজি, মাইক্রো, দেখো মাইক্রো যদি কোনো কিছু বলা হয় সেগুলো কি ছোট নাকি বড়? মাইক্রো। আর মাইক্রো শব্দের অর্থ কি আমাদের বডিতে যদি আমরা বলি অণু না? আর বায়ো শব্দের অর্থ কি? জীবন আছে কিনা? তাহলে বায়ো শব্দের অর্থ কি? জীবন, যেটাকে বলা হয় কি জীব। তাহলে মাইক্রো বায়ো শব্দের অর্থ কি? অণু জীব। আর লজি শব্দের অর্থ কি? জ্ঞান বা বিদ্যা। তাহলে দুটো মিলে একসাথে কি নাম দিলাম? অণুজীব বিদ্যা। এই অণুজীব বিদ্যাতে তুমি কি সম্পর্কে ধারণা পাবা? অণুজীব কারা কারা? ভাইরাস, তারপরে কি ব্যাকটেরিয়া, তারপরে কি, হ্যাঁ যাও, আরেকটা কি ছত্রাক। যাওয়া যাবে না রে, তাহলে পরে যা। ভাইরাস, ব্যাকটেরিয়া, তারপরে কি ছত্রাক। ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, এইগুলোর সম্পর্কে, অথবা আরো আছে কৃমির কথা বললাম না, পরজীবী, ওইগুলো নিয়েও কিন্তু মাইক্রোবায়োলজির মধ্যে আলোচনা করা যায়। পরজীবীর জন্য শুধু পরজীবী পড়তে যাবা, তাহলে কোনটা নিয়ে আলোচনা করবো? শুধু পরজীবী, শুধু পরজীবী। প্যারাসাইটোলজি, শুধু ভাইরাস সম্পর্কে ধারণা করে নিবা, তাহলে কোনটা করবা? শুধু ভাইরাস, শুধু ভাইরাস, ভাইরোলজি। শুধু ব্যাকটেরিয়া, ব্যাকটেরিওলজি। শুধু ফাঙ্গাস নিয়ে মানে ছত্রাক নিয়ে আলোচনা করবা, মাইকোলজি। শুধু ছত্রাক নিয়ে আলোচনা করবো, তখন কি হবে? মাইকোলজি। আর এগুলো সবকিছু নিয়ে তুমি পড়বা মাইক্রোবায়োলজি। তাহলে এই মাইক্রোবায়োলজি তোমার কখন পড়ানো হবে জানো? মেডিকেলে 4th ইয়ারে। তার মানে সবকিছু নিয়ে পড়তে হবে তোমাকে। আবার এর সাথে তোমাকে পড়তে হবে ফার্মেসি, এর সাথে আবার পড়তে হবে তোমার প্যাথোলজি 4th ইয়ারেই। মেডিকেলের সব থেকে জঘন্য ফেজ 4th ইয়ার, যেটা সবাই ভয় পায়। এবার মনে করো এগ্রিকালচার, এগ্রিকালচার নিয়ে আমরা আলোচনা করব। এরপরে কি চিকিৎসা বিজ্ঞান বা মেডিকেল সায়েন্স। আচ্ছা, মেডিকেল সায়েন্স কি ব্যবহার করা হয় নাকি শুধু নলেজ নিয়ে রেখে দেয়? ব্যবহার করে। তাহলে এটা কোন শাখার মধ্যে পড়বে? ফলিত। এবার পরীক্ষাতে 2 মার্কের কোশ্চেন দেবে যে মেডিকেল সায়েন্সকে কেন ফলিত শাখার মধ্যে অন্তর্ভুক্ত করা হলো, ব্যাখ্যা দাও। তখন কি বলা হবে? হ্যাঁ, মানবদের রোগ তার চিকিৎসা নিয়ে আলোচনা করা হবে, বায়ো ইনফরমেটিক্স। তোমাদের জীবন সম্পর্কে একটা ইনফরমেশন দিচ্ছি আমি, তাহলে কোনটা পড়তে হবে? আমাদের দেশ, আমি একটু আগে কিছু বললাম না যে আমাদের জীবনটাকে আমি চাচ্ছি এখন উন্নত করতে। এখন এক্স্যাক্টলি কোন কোন জায়গাগুলোতে আমি উন্নত করব? আমাদের বাংলাদেশে কোন কোন জায়গায় কিছু জেলায় কিছু রোগ হয়, আরেক জেলায় আরেক রোগ হয়, আরেক জেলায় আরেক রোগ হয়। তাহলে এই যে জীবনগুলোর সম্পর্কে উন্নত করতে গেলে তোমাকে কিছু ইনফরমেশন একসাথে গেদার করে নিয়ে তারপরে কাজ করতে হবে। তাহলে তুমি তখন কোনটা পড়বা? বায়ো ইনফরমেটিক্স। বায়ো মানে কি জীবন, আর ইনফরমেটিক্স শব্দ অর্থ কি ইনফরমেশন। তাহলে জীবন সম্পর্কিত ইনফরমেশন নিয়ে তুমি আলোচনা করবা। এবার দেখো যেটা আছে জিন প্রযুক্তি, একটু আগে বুঝাইছিলাম। জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি করবো? জিনটাকে কাটতে হবে না? মনে করো, আচ্ছা থাক, আজকে এতটুকুই থাকুক, ওদের আবার কোচিং আছে কালকে ইনশাল্লাহ, এরপর থেকে হবে ইনশাল্লাহ। আল্লাহ, শুধু এটুকু বাকি আছে। আচ্ছা থাক, এটা শেষ করে দিই, এটা লাস্ট, এটাই লাস্ট বাকি আছে এটাই। দেখো, আমার কাছে একটা জিনিস বুঝাও। এইটা মনে করো 1 মিনিট লাগবে, 1 মিনিট, অনলি 1 মিনিট। আনাফ, এইটা মনে করো একটা ডিএনএ। এই ডিএনএ এর অ্যাকচুয়াল এই জিনিসটাকে আমরা কি বলবো? এখানে ইনফরমেশন আছে, এই জায়গায় ইনফরমেশন আছে, এই জায়গায় ইনফরমেশন আছে, কিন্তু মাঝখানের এই জায়গাগুলোতে কি নাই সিয়াম? ইনফরমেশন আছে নাকি নাই? তাহলে এই জায়গাটাকে কি নাম দেবে সিয়াম? এই জায়গাটাকে নাম দেওয়া হয় জিন। এখন তুমি চাচ্ছ কি যে আমি এই জায়গাটা আমি রাখবো না,
এই জায়গাটার জন্য আমার ভালো কাজ হচ্ছে না, আমি এই জায়গাটাকে চেঞ্জ করে ফেলবো, এবং এর থেকে উন্নত কোন একটা জিন তুমি ল্যাবে তৈরি করছো। এবার তুমি কি করবা, এই জিনটাকে নিয়ে এসে এই জায়গা বসায় দিবা। এখন আগে যতটুকু তুমি লাভবান হচ্ছিল, এখন লাভবান বেশি হবে না কম হবা? বেশি হবা। এখন এই জিনিসটা করতে গেলে তোমাকে নর্মাল চিন্তা দিয়ে করলে হবে, নাকি ইঞ্জিনিয়ারিং থট লাগবে? ইঞ্জিনিয়ারিং মেশিন গুলো ব্যবহার করা লাগবে কিনা? লাগবে না? তাহলে এই জায়গায় এইটাকে বলা হয় কি, জেনেটিক। এখানে কি চেঞ্জ করছো? জিন চেঞ্জ করছো না? এখানে দেখো তো ওরা কি চেঞ্জ করতেছে, এই যে হাত দিয়ে সরায়। এখন বুঝানো, সে বুঝাইছে যে হাত দিয়ে সরায়, কিন্তু আসলে তো এভাবে সম্ভব না, দেখাইছে। তাহলে এই জায়গায় জিনটাকে কেটে আলাদা বাইরে থেকে আরেকটা কি নিয়ে এসে দিচ্ছে, জিন নিয়ে এসে দিচ্ছে না? তাহলে এই জন্য এটাকে কি বলা হয়, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আমি যদি তোমাকে বুঝাই, মনে করো জীববিজ্ঞান, জীববিজ্ঞানের একটা ব্রাঞ্চের নাম কি? জীববিজ্ঞানের একটা ব্রাঞ্চের নাম হচ্ছে বায়োটেকনোলজি। বায়োটেকনোলজি, বায়োটেকনোলজির একটা ব্রাঞ্চের নাম কি? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তার মানে বায়োটেকনোলজি, বায়োটেকনোলজি সম্পর্কে তুমি পড়ে, বায়োটেকনোলজি সম্পর্কে তুমি পড়ে সেটাকে ব্যবহার করবা কোন জায়গায়? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এই যে নতুন নতুন ধান তৈরি হয়েছে, হাইব্রিড কোনো কিছু তৈরি হচ্ছে, এটা কিসের জন্য হচ্ছে? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আর জেনেটিক ইঞ্জিনিয়ারিংকে যদি তোমাকে ব্যবহার করতে হয়, কি পড়তে হবে? বায়োটেকনোলজি। আর বায়োটেকনোলজি কার ব্রাঞ্চ? জীববিজ্ঞানের ব্রাঞ্চ, বায়োলজির ব্রাঞ্চ। ঠিক আছে, আমরা কালকে দেখো, আমরা কালকে কোনটা পড়বো, এই জায়গার এই জিনিসগুলো ইনশাল্লাহ আমরা কালকে পড়বো সব। এই যে, হ্যাঁ, ও ফার্মেসি, ওটা লাগে না। ফার্মেসি মানে তো জানি, ওষুধ সম্পর্কে ধারণা নেবো, এটা অফকোর্স অতটা। কালকের ক্লাস আল্লাহ দুহাই লাগে, তোমাদের সামনে সিটি পরীক্ষা আছে, এজন্য কালকের ক্লাস কেউ মিস দিয়ে না।